নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেল থেকে আজকের গল্প বাণী বসুর লেখা। গল্পের নাম হারান প্রাপ্তি নিরুদ্দেশ। এই সুন্দর পারিবারিক গল্পটা আশা করি তোমাদের ভালো লাগবে। মেজদার ছেলে ওমর ছবিটা টিভিতে এলো মঙ্গলবার। মেজ বৌদি খাটের ওপর উপুর হয়ে পড়েছিল। মেজদা কোচে বসে, আমি ঘটনাচক্রে ও ঘরে ছিলাম সে সময়টা। চেঁচিয়ে ডাকলাম বড়দাকে। বড়দা, বড় বৌদি, মহল, পাপুল চারজনেই ছুটে এলো। দীপ্ত এখন নেই, নইলে সেও আসতো। আমার ছেলে অরু এই সময়টা কোচিংয়ে যায়। মাকে আমি ডাকিনি, মা নিশ্চয়ই ছাদের ওই ঠাকুর ঘরে। কিন্তু কিভাবে আমার ডাকের শব্দ আর অর্থ এই দুটোই মায়ের কানে পৌঁছে গেল জানি না। মাও দেখলাম তাড়াতাড়ি এসে ঢুকছে। তখন ঘোষণা শেষ হয়ে এসেছে। ওমর একটু গম্ভীর গোছের ছেলে মানুষই 18 বছরের মুখখানা সেকেন্ড কয়েক টিভির পর্দায় থমকে থেকে অদৃশ্য হয়ে গেল। মেজ বৌদির ফুঁপিয়ে কান্নার শব্দ। মা বলল, মেজ বৌমা, ওরকম অধীর হয়েও না, ওতে অকল্যাণ হয়। বড় বৌদি বলল, আমরা তো সবাই আছি শিলা, মাথা ঠান্ডা রাখাটাই এখন আসল। বড়দার একটা নিঃশ্বাসের শব্দ মনে হলো শুনলাম। মা বেরিয়ে গেল, পেছন পেছন মহুল, পাপুল। বড়দা একটু দাঁড়িয়ে থেকে কি যেন একটা বলবে বলবে করেও চলে গেল। বড় বৌদিও। মেজদা সিগারেটটা পাকাতে পাকাতে সেদিকে আর চোখে তাকিয়ে বলল, ওহ। ওমর ছবিটা ভালো আসেনি। মুখের বাঁ দিকটা আবঝা, ডান দিকটা অবশ্য চোখ, ভুরু, ওর খাড়া খাড়া কান, চুলের ঢেউ, ছোট্ট পাতলা মেয়েলি ঠোঁট, সব শুদ্ধ নিয়ে মোটামুটি স্পষ্টই। এই ছবি দেখে আধা পরিচিত লোকে হলে হয়তো চেহারাটা দেখে চিনতে পারবে, কিন্তু একেবারে অচেনা লোকের পক্ষে কতখানি চেনা সম্ভব সেটা বলা মুশকিল। আমার মনে হলো এই একই ধরনের কিশোর মুখ আমি অনেক দেখেছি। অরুর মুখ, দীপ্তর মুখও মূলত একই ধাঁচের। রাস্তায় বেরোলেই এরকম পাতলা চাঁচের সরল গম্ভীর চোখওয়ালা নরম চুল, নরম নতুন গোঁপদাড়ির কিশোর যেন অনেক দেখা যায়। মেজদাকে কথাটা বলতে গিয়েও বললাম না। কে যেন আমার বুকের ভেতর বসে নিষেধ করে দিল বলতে। সত্যি কথাবার্তা আমাকে অনেক বুঝে সুঝেই কইতে হয়। অরুর বাবা যাবার পর আমার মুখে কুলুপ পড়েছে। কানে শুনি অনেক বেশি, চোখেও দেখি বেশি, কিন্তু অত সব দেখলে শুনলে আমার চলবে না। এটা আমার চেয়ে বেশি আর কে জানে। অরুর বাবার রেখে যাওয়া টাকার সুদে ওর লেখাপড়াটা হয়। খাই খরচ বাবদ সামান্য কিছু দিতে পারি, কিন্তু মোটের ওপর তো আমি দাদাদের ওপরই নির্ভর করে আছি। মা আছে, এটাই মস্ত ভরসা। 3 দিন হলো ওমু নিরুদ্দেশ। উচ্চ মাধ্যমিকটা হতে না হতেই ওমুটা জয়েন্টে বসল। আইআইটির এন্ট্রান্সটা কিছুতেই দিল না। এজন্য ওর মা ওর পায়ে মাথাটা বোধহয় কুটতে শুধু বাকি রেখেছে। বড়দা, বড় বৌদি দুজনে মিলে দীপ্তকে তো তৈরি করে ফেলেছে ভালো। হাজার হোক দুজনেই মাস্টার। দীপ্তর বেরোতে আরও বছর 2। ওর বাবা মা মুখে রক্ত তুলে টাকার জোগাড় করছে। বেরোলে আর ভাবনা নেই। মেজদাই বলে, আমি আর জানবো কোত্থেকে, ওর বাঁধা চাকরি। চাই কি এক্ষুনি হয়তো বিদেশেও স্কলারশিপ। এই পরিস্থিতিতে মেজ বৌদির রোগ চেপে যাওয়াটা তো স্বাভাবিকই। বংশের একটা ধারা আছে তো।
ঠাকুরদা ছিলেন PRSPHD আর বাবা হেডমাস্টার। লোকে বলতো স্বয়ং নেসফিল্ডও বোধহয় বাবার কাছে গ্রামার শিখে যেতে পারতেন। আমার বড়দাকে ঠিক দেবদূতের মতো দেখতে, স্বভাবেও তাই। অত সরল হাসি, নম্র স্বভাব, বৈষয়িক নির্লিপ্ততা যেন ঠিক এ যুগে এই সমাজে খাপ খায় না। বড়দাও ঠিক বাবার মতো গ্রামার পাগল, ডিকশনারি পাগল। তবে বাবার যতটা সাফল্য আমরা দেখেছি, বড়দার তার কিছুই নেই। দায়িত্ব নিতে ভয় পায়, সাধারণ শিক্ষক হয়েই জীবনটা কাটিয়ে দিল। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার এসব হওয়া মেজদার কপালে হয়ে উঠল না। সে নেহাত কপালেরই দোষ। ফিজিক্সে অত ভালো মাস্টার ডিগ্রি করে মার্চেন্ট অফিসে চাকরি করছে। আসলে বাবার পয়সার জোর ছিল না, মেজদার তাই পয়সার জন্য রোগ চেপে গেছিল। দুঃখের কথা কি বলবো, আমাকে বাবা নিজে মাস্টার মশাই হয়ে গ্র্যাজুয়েট হবার সুযোগ দিলেন না। ইন্টারমিডিয়েট পড়তে পড়তে বিয়ে দিয়ে দিলেন। তার ফল ভোগ আমি করছি। তার সৌভাগ্য, তাকে এ জিনিস দেখে যেতে হয়নি। আমার ছোড়দা যেটা ছিল, সে তো ক্ষণজন্মা, যা শুনত অবিকল মনে রেখে দিত। ক্ষণজন্মারা থাকে না, তাই ছোড়দাও থাকেনি। ওমর ওপর ওর বাবা মায়ের, আমাদের সবার অনেক আশা। দীপ্ত ইঞ্জিনিয়ার হচ্ছে হোক, ওমও আমাদের ডাক্তার হবে। আমার দাদামশাই ছিলেন ধন্বন্তরী কবিরাজ। সেই ঐতিহ্য যদি ওমর মধ্যে বর্তায়, আমরাও খুব খুশি হই। মেজদার অবশ্য বরাবরের ইচ্ছা ওমু দীপ্তর মতো ইলেকট্রনিক্স নিয়ে ওই দিকেই যাক। দীপ্তর ইঞ্জিনিয়ার হোক। উচ্চ মাধ্যমিক পরীক্ষা ওমর খুব ভালোই হয়েছে। 5-6টা লেটার তো একদম বাঁধা। অঙ্কর 2টো পেপারেই পুরো নাম্বার। প্রশ্নপত্র পরীক্ষা করে মেজদা তো খুবই প্রসন্ন মনে হলো। মা তারকেশ্বরের কাছে মানত করেছে আমি জানি। বিকেলের দিকে কোন ছেলে আর বাড়ি থাকে, ওমও বেরিয়েছিল। কোথায় আর যাবে, পাড়ার ক্লাবে কিংবা কোনো বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারতে। রাত বাড়ল, ওমও ফিরল না। এখানে ওখানে ফোন, খবরাখবর, কেউ কিছু বলতে পারল না। বাড়ির সামনে একটা দর্জির দোকান, তার মালিক চৈতন্য বলল, আরে ওমু দাদা তো সন্তু দাদা আর মিন্টুর সঙ্গে রকে বসে গল্প করছিল। কিছুক্ষণ পর দেখি কেউ নেই। সন্তু আর মিন্টুকেও জিজ্ঞাসাবাদ করা হলো। ওরা দুজনেই কিছুক্ষণ ওমুর সঙ্গে গল্প করেছে। তারপর প্রথমে মিন্টু আর পরে সন্তু চলে গেছে। সন্তু যখন গেছে তখনও ওমু নাকি আমাদেরই রকে বসে। অগত্যা পুলিশে ডায়েরি, কাগজে ছবি ছাপা, টিভিতে প্রচার। কিন্তু 3 দিন তো হয়েই গেল। মেজ বৌদি শয্যা নিয়েছে। বাড়ি শুদ্ধ সবাই হান টান করছে। মেজদা নামকে বাঁচতে অফিস যাচ্ছে। বড়দা দেখছি সারাক্ষণ গালে হাত, ভেতরের দালানের বেঞ্চিটাতে বসে। চোখ বসে গেছে, গালে সব দাড়ি কাটেনি। কদিনেই বড়দার টকটকে রঙে যেন একটা ময়লা ছোপ পড়েছে। শুধু ওমু বাড়ির ছেলে, সবার প্রিয় বলেই নয়, এই সেদিন পর্যন্ত দাদা বৌদির কাছেই পড়াশুনো করত। মাত্র মাধ্যমিকের আগেই বছরেই মেজদা ওর আলাদা বিষয়ের জন্য আলাদা আলাদা টিউটর রেখে দিল। চতুর্থ দিন ভোরবেলা নিচে একটা হাউ মাউ হই হই মতো গোলমাল শুনে তাড়াতাড়ি গিয়ে দেখি সদর দরজা খুলে বড় বৌদি চেঁচামেচি করছে। মা দরজার সামনে ওমু। চেঁচামেচিতে সবাই তখন নেমে এসেছে। নিচের উঠোনে সব জড়ো হয়ে গেল দেখতে দেখতে। ওমুর চেহারা এই 3 দিনেই হয়েছে কাঙালির মতো। চুল মাটি মাখা, পরনের জামা কাপড় ঝুল ময়লা, কেমন যেন উদ্ভ্রান্তের মতো চাউনি। মেজবৌদি তখন খুব কাঁদছে আর বলছে, কোথায় ছিলি, কোথা থেকে এলি, শিগগিরই বল, বল আমাকে।
অমু দাড়িতে একবার হাত বুলিয়ে নিয়ে বলল, আমার কোনো দোষ নেই, আমাকে একটা লোক ডেকে নিয়ে গেছিল। বলিস কি রে? মেজদা এগিয়ে এসে বলল। বরদা বলল, তোমরা জায়গাটা একটু ফাঁকা করো, ওকে আগে খাওয়া দাওয়া করতে দাও। সত্যি অমু যেন টোল ছিল। স্নান, খাওয়া দাওয়া আর লম্বা ঘুমের পর অমু যা বলল তা বড় অদ্ভুত। বিংশ শতাব্দীর শেষ হয়ে এসেছে, জলজ্যান্ত একটা শহরের বুকের ওপর এরকম ঘটনা যে ঘটতে পারে যেন বিশ্বাস হতে চায় না। পাপুল বলল, দেখো দেখো পিসুমণি, আমার কেমন গা শিউরোচ্ছে। অমুর গল্পটা ছিল এইরকম। ও, মিন্টু আর সন্তু আমাদের বাড়ির রকে বসে গল্প করছিল। সন্তু অমু দুজনেই এইচএস দিয়েছে, মিন্টু পরের বছর দেবে। ওদের খুব ভাব। মিন্টু আগে চলে যায়, তারপর সন্তু বলে, চল ক্লাবে যাই। অমু রাজি হয়নি। এরকমভাবে রকে বসেছিল, ভাবছিল এক্ষুনি ভেতরে ঢুকবে। তখন মোটামুটি সন্ধ্যের ছায়া পড়ে গেছে। এমন সময় পেশকার লেনের ভেতর থেকে একটা লোক বেরিয়ে এসে অমুকে হাতছানি দিয়ে ডাকে। লোকটার পরনে গেরুয়া জোব্বা, মুখে বেশ লম্বা দাড়ি, চুলগুলো বাবরির মতো, কাঁচা পাকা, হাতে একটা গেরুয়া রঙের থলি ছিল। মেজদা বলল, ডাকলো আর অমনি তুই চলে গেলি? অমু বলল, আমি ভাবছিলাম ও হয়তো আমাকে কোনো ঠিকানা জিজ্ঞাসা করবে, কিন্তু ও আমাকে দেখে হাতছানি দিয়ে করার মতো একটা ইশারা করে চলতে লাগলো। আর তুইও অমনি চলতে লাগলি? হ্যাঁ, কিন্তু কেন আমি জানি না। লোকটা অলি গলি দিয়ে ঘুরতে ঘুরতে চলেছে, আর আমিও ওর পেছন পেছন চলেছি। মাঝে মাঝে খেয়াল হচ্ছে আমার ডান পাশে একটা বড় নদী, কলকারখানা, চিমনি, এইভাবেই আমি চলেছি। তারপর কি হয়েছে জানি না, হঠাৎ যেন আমার খেয়াল হলো আমি তো বাড়ি থেকে ছেড়ে দিয়ে অন্য কোথায় যাচ্ছি। একটা লোক আমাকে নিয়ে চলেছে। তখন আমি খুব চেঁচিয়ে উঠি, আর লোক জড়ো হয়ে যায়। জায়গাটা একটা আধা শহরের মতো। দেখি গেরুয়া পড়া লোকটা আর নেই। ওই লোকগুলোই বলল জায়গাটার নাম জয়নগর, মেছুয়াপাড়া। ওরাই আমাকে পয়সা দিয়ে বাসে তুলে দিল। তারপর এই এসে পৌঁছচ্ছি। মেজদা বলল, বেটাকে আমি ছাড়বো না, পুলিশ লাগিয়ে যেমন করে হোক তাকে আমি খুঁজে বার করব। মা বলল, তোমরা তো বিশ্বাস করো না, নিশির ডাক, নিশিতে পাওয়া এসব আছে, এখনো আছে। দূর করো তোমার নিশি, মেজদা বলল। নিশি ফিসি নয়, বেটা ছেলে চোর। বেটা কত কি বদ উদ্দেশ্যে আজকাল ছেলে গাফ হচ্ছে, তুমি সেসব খবর রাখো? বরদা বলল, কিন্তু অমু তো বাচ্চা নয়, ও বাবাই একটা লোকের পেছন পেছন যাওয়াটা। মেজু বৌদি বলল, নিশ্চয়ই হিপনোটাইজ করেছিল। বাবা, কি সাংঘাতিক। বড় বৌদি বলল, অত বড় একটা ছেলেকে অতক্ষণ ধরে হিপনোটাইজ করে রাখবে, যেখানে খুশি নিয়ে যাবে? এ তো আমি ভাবতেই পারছি না। এরকম হলে তো কারোরই নিরাপত্তা বলে কিছু থাকবে না। মেজদা তেতো গলায় বলল, হিপনোটাইজ অনেকভাবেই করা যায়, অনেকেই করতে জানে, সেটা কোনো কথা নয়। কথা হলো আমার ছেলে হয়ে অমু অতটা সফটে হয় কি করে, দুর্বল হয় কি করে? মেজদা সত্যিই খুব কড়া ধাতের লোক, কোনো আবেগ সেন্টিমেন্টের ধার ধারে না। ওর বিয়ের সময় বাবা চাননি, কিন্তু মেজদা নিজেই 10,000 টাকা পণ দাবি করেছিল। বাবাকে বলে দিয়েছিল ওই পণের টাকা যার কাছে পাওয়া যাবে সেই বাপের মেয়েকেই ও বিয়ে করবে। মার্কেন্টাইল ফার্মের এক্সিকিউটিভ জামাই করতে খরচা লাগে, এটা ওর একটা ধরনের জেদ। বাবা একটু আদর্শবাদী ধাতের মানুষ ছিলেন। বরদার ওপর ঝোঁকটা ছিল বেশি। বরদার বিয়েতে 1 পয়সাও নেননি, নিজের সঞ্চয় থেকেই খরচ করেছিলেন। মেজদার সেটা রাগের কারণ ছিল। হিপনোটাইজ করার কথাটা মেজদা ওভাবে বলল কেন বড় বৌদি বোঝেনি, আমি কিন্তু বুঝেছি। অমু ওদের একমাত্র ছেলে, কিন্তু বরদা বৌদি বড় ন্যাওটা ছিল ছোটোর থেকে। দীপ্ত, মহুয়া,
পাপুয়া, অমু, অরু এদের একটা গ্রুপ, 5 জনের খুব ভাব। অনেক সময় অমু বড় মার ঘরে শুয়ে পড়তো দাদার পাশে। মেজদা এলটিসি নিয়ে নিয়মিত বেড়াতে যায়, অমু সব সময় যেতে চাইতো না। এটা মেজদা মেজবৌদি ঠিক ভালো চোখে দেখতো না। ছোটতে যখন সুবিধা ছিল, ছেলে ট্যাকে না থাকার, তখন কিছু বলতো না। সিনেমা যেতে, বন্ধু বান্ধবের বাড়ি বেড়াতে যেতে অমুকে বড় মার কাছে রেখে চলে যেত। কিন্তু অমু বড় হয়ে যেতে এটা ওদের একদম পছন্দ হচ্ছিল না। অমুর জন্য আলাদা টিউটার রাখাতে বড়দা বড় বৌদি দুজনেই খুব আঘাত পায়। বড়দা অঙ্ক ইংরেজি দুটোই খুব ভালো জানে, বৌদিও ভূগোলের টিচার। আমি শুনেছি বড়দা বলছে, দেখো উমা, তুমি অসিতকে বারণ করো, অতগুলো পয়সা খরচ করবে কেন শুধু শুধু, ও তো ভালোই রেজাল্ট করছে। বড় বৌদি বলল, আমার যা কিছু শেখাবার তা অমুকে কবেই শিখে গেছে, আমার আর ওর মাস্টারি করবার দরকার নেই। আর ওর বাবা মা যদি তোমার পড়ানোর সন্তুষ্ট হতে না পারে, তাতে তোমারই বা দোষ এত কি? বড়দা খুব ক্ষুব্ধ হয়ে বসেছিল। সন্তুষ্ট অসন্তুষ্টর কথা উঠছে কোথা থেকে? তুমি সবটাই বড় ঘুরিয়ে পেঁচিয়ে দেখো। আসলেও মনে করেছে আমি আদতেই ইংরেজির লোক, অঙ্কটা পারি না। বড় বৌদি বলেছিল, মনে তো ঠিকই করেছে, তুমি এই নিয়ে রগড়ারগড়ি করে করাটা ছেড়ে দাও তো। অমু নিজেও খুব ভ্যাবাচাকা খেয়ে গেছিল। বলেছিল, যেই আমার অ্যাডিশনাল ম্যাথস পর্যন্ত সামলে দিচ্ছে, যেই আমার আবার টিউটারের কি হবে? ফিজিক্স তো তুমি ইচ্ছা করলেই দেখাতে পারো, কেমিস্ট্রি দরকার হলে বড়মার কাছে যাব। ভূগোলের মাস্টারনি কেমিস্ট্রি কি জানে রে? মেজদা তেরে মেরে উঠেছিল। জানে অনেক রকম ডাকিনী বিদ্যা, মন্ত্রতন্ত্র, মেজ বৌদি মন্তব্য করল। হিপনোটিজমের প্রসঙ্গের উৎস ওইখানেই। আমি ঠিক ধরতে পেরেছি। পুলিশের কাছে আবার নতুন করে যাতায়াত শুরু হলো। থানার ওসি মেজদার সঙ্গে এক ক্লাসে পড়তেন, খাতির আছে। বললেন, নৈহাটি অঞ্চলে ছেলে ধরা সন্দেহে স্থানীয় লোক 2 জন যুবককে পিটিয়ে খুনও করেছে। ছেলে ধরার উপদ্রব আমাদের এদিকে তো ছিল না। অমিতাংশুকে দিয়ে শুরু হলো। তার মানে লোকটা চট করে এ অঞ্চল ছাড়বে না, ওকে ফিরে আসতে হবেই। আর তখনই ওকে ধরা পড়তে হবে আমার জালে। এক কাজ করো, অমিতকে আমার সঙ্গে একটু একলা কথা বলতে দাও, দরকারি কথাগুলো সব জেনে নিই। 8 ঘন্টাটা কমুকে নির্জনে জেরা করে ছেড়ে দিলেন প্রতাপদা। মেজদা বলল, প্রতাপ বলেছে বড় জোর 1 মাস, তার মধ্যেই বেটা ভণ্ড সন্ন্যাসীকে ওরা খুঁজে বার করবেই। কিন্তু আমরা অমু সম্পর্কে একটু সাবধান হয়ে গেছি। ওকে বড় একটা বাড়ি থেকে বার হতে দিই না, হলে সঙ্গে অরু থাকে। অরু অবশ্য নেহাত ছেলে মানুষ, তবুও একটা মানুষ তো। অমুর বন্ধু বান্ধবের পই পই করে বলে দেওয়া হয়েছে ওরা যেন ওকে একলা ফেলে কোথাও না যায়। বড়দা অবশ্য আমাদের এত সাবধানতা দেখে বলল, ছেলে ধরাই যদি হয় তাহলে তোরা অরুর ওপরও নজর রাখ। ও তো সত্যিই পুচকে, একলা একলা স্কুল, কোচিং, খেলার মাঠ, বাজার সবই তো করছে। অমুর বয়সের ছেলের চেয়ে অরুর বয়সের ছেলের তো বিপদ বেশি। শুনে আমার বুকের মধ্যেটা কেমন যেন কেঁপে উঠল। আমি একেবারেই নিঃসহায়। অরুর উপর পাহারা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। মা বলল, অরু ডাকাবুকো ছেলে, ওর ওপর চট করে কেউ হাত দেবে না। মা যেন সব জেনে বসে আছে। মহুয়াকে ডেকে বলল, অরুকে একটু তোর কাছে আটকে রাখিস তো, দিদিকে অরু খুব মানে। মহুয়া বলল, তোমারও ভয় করছে পিসিমণি? সাহসী, মাথা ঠান্ডা বলে আমার আবার খুব খ্যাতি এ বাড়িতে। আমার সাহস যে নিরুপায়ের সাহস, তা মহুয়া কি করে বুঝবে? দিন 10 পরে প্রতাপদা এলেন। মেজদার সঙ্গে কী সব চুপি চুপি কথাবার্তা হলো। তারপরে শুনলাম আমাদের সবাইকে, অর্থাৎ বড়দের সবাইকে উনি ডাকছেন। আমি, মা, বড়দা, বড় বৌদি
সবাই গেলাম, সব চুপচাপ। প্রতাপদা সিগারেট খাচ্ছিলেন, মাকে দেখে সেটা তাড়াতাড়ি অ্যাস্ট্রিতে গুজে দিলেন। কি ব্যাপার, কিছু পেলে? বরদা বলল। রহস্যময় হাসি এসে প্রতাপদা বললাম, পেলাম আবার পেলামও না। আরে খুলেই বলো না, মেজদা মাথা ঝাঁকিয়ে বলল। প্রতাপদা বললেন, অমিতাংশ আদৌ কারুর ডাকে সাড়া দিয়ে যায়নি, এমনি এমনিই চলে গেছিল। ওসব দাড়িওয়ালা গেরুয়াধারী ওর সব কল্পনার কথা, মিথ্যে কথা। মেজদা গরম হয়ে বলল, অমু মিথ্যে কথা বলেছে? বড় বৌদি বলল, তাতে ওর লাভ? সেটাই তো ধরতে পাচ্ছি না। প্রথমে ওর বর্ণনা থেকে মনে হয়েছিল লোকটা ছদ্মবেশ পড়ে আছে, দাড়ি চুল সব নকল। সেটা মাথায় রেখে অমু যেখানে গেছে বলে বর্ণনা দিয়েছে সেখানে সেখানে আমি খোঁজ করেছি। অমুর খোঁজ পেয়েছি, অথচ লোকটার কথা কেউ বলতে পারছে না। অমুর পথটা আমি মোটামুটি ট্রেস করতে পেরেছি। পেরেছি, কিন্তু সেটা লোকজনকে জিজ্ঞাসা করে করে। ওর বর্ণনার মতো এগোতে গিয়ে দেখলাম ও মিথ্যে কথা বলছে। উত্তেজিত হয়ে না অসিত, একটু হেসে প্রতাপদা বললেন, ছেলে তোমার একা একা কোথাও এখনো যায়নি, বিশেষ কিছুই জানে না আর চেনে না। বড় নদী, কলকারখানা এসব অস্পষ্ট বর্ণনা দিয়ে ও আমাদের বোঝাতে চেয়েছে ও গঙ্গার পশ্চিম পাড় ধরে এগিয়েছে, মোটামুটি শেষকালে পৌঁছেছে জয়নগর। অথচ জয়নগরের পথ আদৌ গঙ্গার ধার দিয়ে নয়, আর সেখানে মেছুয়া পাড়া বলেও কিছু নেই। আমি যা ধরতে পেরেছি, ও ঘুষুরি বালি উত্তরপাড়া হয়ে হুগলির দিকে চলে যায়। ব্যান্ডেল পর্যন্ত ও গেছিল, কখনো বাসে কখনো পায়ে হেঁটে। এখন বলো, ওদিকে তোমাদের কোনো আত্মীয় বা অমিতের কোনো চেনাশোনা আছে, কিংবা জয়নগরে যার কাছে ওর যাওয়ার ইচ্ছে থাকতে পারে? আমরা পরস্পর মুখ চাওয়াচাই করলাম। কেউ নেই, আমাদের চেনা তো কেউ নেই, না ব্যান্ডেলের দিকে না জয়নগর। উমুর চেনা কেউ আছে কি না কি করে জানবো? এতদিন ধারণা ছিল অমুকে আমরা চিনি, অমুর চেলাদেরও চিনি। এখন মনে হচ্ছে অমুকেও আমরা পুরো চিনি না। সেক্ষেত্রে ওর চেনা অথচ আমাদের অজানা লোক থাকতেই পারে। প্রতাপদা এবার খাটো গলায় বললেন, রাগ করবেন না, কোনো লাভ অ্যাফেয়ার ট্যাফেয়ার নয় তো? পাগল হয়েছ? অমু করবে প্রেম? মেয়ে দেখলে এখনো সিটোয়? ওই রকম ছেলেরাই তো বেশি প্রেমে টেমে পড়ে অসিত। বড় বৌদি বলল, না না ওসব নয়, হলে আমি জানতে পারতাম। পরীক্ষা দিচ্ছিল না? প্রতাপদা জিজ্ঞাসা করল। পরীক্ষা কীরকম হয়েছে, কবে রেজাল্ট? বড়দা বলল, খুব ভালো হয়েছে। জয়েন্টে চান্স পাওয়া তো কারো হাতে নয়, তবে উচ্চ মাধ্যমিক খুব ভালো হয়েছে। বড় বৌদি বলল, রেজাল্ট বেরোতে এখনো একটু দেরি আছে। প্রতাপদা গম্ভীর হয়ে গেলেন। বাড়িতে কোনো ঝগড়া বিবাদ বা ছেলেপুলেদের পক্ষে ট্রমাটিক কিছু সংকোচ করলে কিন্তু চলবে না। মেজদা বলে উঠল, প্রশ্নই ওঠে না। এ বাড়ি পাড়ার মধ্যে সব থেকে ভদ্র বাড়ি, কোনো ঝগড়াঝাঁটি এখানে কখনো হয় না। কথাটা সত্যি। আশপাশের বাড়িতে যখন তখন ধুমধুমার ঝগড়া, বাসন ফেলাফেলি, কান্নাকাটির আওয়াজ পাই, আমাদের বাড়িতেও সব নেই। কিন্তু আওয়াজ নেই বলে যে বিবাদও নেই, কথাটা সত্যি না। মহুল বলে, পিসিমণি আমাদের বাড়ি ঠান্ডা লড়াইয়ের বাড়ি, কি বলো? ঠিক কথা না? এটা বরাবর ছিল। আমার বাবা যখন বেঁচে ছিলেন তখনও বাবা বড়দাকে পছন্দ করতেন, ভালোবাসতেন বেশি। বড় বৌদির ওপরও তার ভরসা ছিল বেশি। বিনা কারণে হয়নি ব্যাপারটা। বড়দা যেমন নির্মল চিত্ত, স্নেহপ্রবণ, বড় বৌদিও ঠিক তেমনি কর্মঠ, আপন পর জ্ঞান শূন্য ছিল। সে সময় আমাদের পয়সার টানাটানি চলেছে। মেজদার চাকরি হয়নি, ছোটদা ভুগছে। তখন বড় বৌদি ঘরে বাইরে খুব পরিশ্রম করেছে, ভাবলে চোখ দিয়ে জল পড়ে। এমনিতেই ওর সকালবেলা স্কুল,
দুপুরে একটা পার্ট টাইম নিল। বাড়ি ফিরে 3টে থেকে টিউশন, সপ্তাহে 3-4 দিন। কোন ভোরবেলা উঠে রান্না সারছে। আমি বাপের বাড়ি থাকলে হয়তো যোগান দিচ্ছি, মা পুজো না করে নিচে নামবে না। বাবারও তখন অনেক ফরমাস ছিল, সেসব মা সামাল দিত। দুহাতে সব কাজ ছেড়ে গোছগাছ করে বৌদি ঝড়ের বেগে স্কুলে চলে যেত। ফিরে স্নান খাওয়া করে আবার সেই সময়টায় পাপুল হয়নি। বাবা মা সব সময় বাইরে কিংবা কাজে ব্যস্ত। দীপ্ত আর মহুয়া যে কী করে মানুষ হয়েছে, যাই হোক, মায়ের ঝোঁক কিন্তু বরাবর মেজদার দিকে। ছোটটাকে মা খানিকটা সমীহ করত। মেজ বরাবর রাগী, জেদি। মা তার রাগকে তেজ আর জেদটাকে দৃঢ়তা বলে প্রশ্রয় দিয়ে গেছে। বাড়ির মধ্যে এই দুই চিরকাল অশান্তি জাগিয়ে রেখেছে, দিকে দিকে আগুনের মতো। বড় বৌদির মার ওপর গভীর অভিমান। বড়দাও বাবা চলে গিয়ে যেন সংসারের মধ্যে খুঁটিনাটি একলাটি খুঁটিহীন একটা যেন একলা পড়ে গেছিল। মেজ বউ শিলা কোনোদিন বড় বৌদিকে দেখতে পারে না। ওর জ্বালাটা আমি বুঝি। বড় লোকের মেয়ে, বড় চাকরের সঙ্গে বিয়ে হয়েছে, কিন্তু একেবারে গোমুখ। সংসারে বড় বৌদির এই প্রতিষ্ঠা, বাইরে তার মান সম্মান, এসব জিনিস সে সইতে পারত না, মানতে শেখেনি। অথচ বড় ওকে আপন বোনের মতোই স্নেহ করত। স্পষ্টাস্পষ্টি দোষ ধরতে না পারলে জ্বালাটা বোধহয় আরও তীব্র হয়। আমি জানি মেজ বৌদি তার জ্বালার অনেকটাই মেজদার মধ্যে সঞ্চারিত করে দিতে পেরেছে। মেজদা আগের থেকেই বড়দার ওপর খাপ্পা ছিল, এখন তাকে একেবারে দেখতে পারে না। বড় বৌদিকে বলে মাস্টারনি। বাড়িতে কেউ খেতে এলে জোর করে মেজ বৌদিকে দিয়ে একটা পদ রাঁধায়। অতিথিকে খাওয়ার সময় জিজ্ঞাসা করে কোন কোন রান্নাটা ভালো হয়েছে। যদি কেউ এখনো মেজ বৌদিটা ভালো বলে তো কুট চোখের চারিদিকে তাকায়, একটা বিশ্রী হাসে। শুধু বড় বৌদি নয়, মহুয়া পাপুল পর্যন্ত এই জিনিসগুলো ধরতে পারে। পারে না খালি আমার মা, বলে হ্যাঁ, শৌখিন রান্নায় মেজ বৌমার হাত ভালো। ব্যাপার ঠালা কাজ নয় তো এটা। বড় বৌদির অভিমান হবে নাই বা কেন? তাই এইসব ক্ষুদ্রতা, প্রতিদিনের নীচতা কি ভাষায় প্রকাশ করার যোগ্য না, এ কাউকে বলা যায়? অফিস ফেরত মেজদা যে বড় দোকানের কেক প্যাটিস আনে, ভালো সন্দেশ আনে, দরজা বন্ধ করে স্বামী স্ত্রী খায়, ছেলের জন্য রেখে দেয়। আর বড়দা যে সামান্য একটু নতুন গুড়ের সন্দেশ আনলেও তার কুটি কুটি ভাগ হয় সবার জন্য। আর এই জিনিস নিয়ে বড় বৌদি কান্নাকাটি করলে মা বলে, ও করছে করুক গিয়ে, বৌমা তুমি বড় মতো ব্যবহার করো, এটাও তো সত্যি। বড়োর মতো দীপ্ত হস্টেলে থাকে, কিন্তু মহুয়া পাপুয়া যে মেয়ে সংসারের ভেতরকার সব গোঁজামিল টের পায়। টের পেয়েও তারা চুপ করে থাকে, কখনো কখনো গম্ভীর উদাস হয়ে যায়। এ তো আমি দেখতেই পাই। সত্যিকারের মানসিক ধাক্কা খাওয়ার কথা এ দুটো মেয়েরই। অমু অরু এরা কতদূর এসব অনুভব করে আমার জানা নেই। প্রতাপদা বললেন, ইনভেস্টিগেশন আমি চালিয়ে যাচ্ছি, তবে কোনো লাভ নেই। আমি 99.9% শিওর যে অমিত মিথ্যে বলছে। সত্যিটা তোমরা স্বীকার করো চাই না করো। প্রতাপদা বেরিয়ে গেলেন। মেজদা ফুঁসছে, আমার ছেলে মিথ্যে কথা বলবে? মেজ বউ দিয়ে ফোঁপাচ্ছে। তবু আমার ছেলে হয়ে মিছে কথা বলবে এ আমি ভাবতে পারি না। কেন ভাবতে পারছে না ভগবান জানেন। আমি যা জানি তাহলে এই মেজদা মেজ বৌদি প্রায়ই ট্যাক্সি ভাড়া করে আত্মীয় স্বজনের বাড়ি লৌকিকতা করতে যায়। বড়দা বৌদির নামে, তাদের ছেলে মেয়েদের নামে অকথ্য সব মিথ্যে কথা লাগিয়ে আসে। আমার নামেও লাগায় আমি নাকি ননদিনী রায়বাঘিনী। আমার সমস্ত খরচ ওরাই বহন করে, অথচ আমি ছেলেকে চুপি চুপি আলাদা খাওয়াই। পরিবেশন করতে গেলে বড় মাছটা নিজের ছেলের পাতে তুলে দিই। আত্মীয় স্বজনের বাড়ি গেলে আমারও বড়দার পরিবারের আজকাল যে হতচ্ছেদা মিলছে তা এই কারণেই, এটাই আমি জানি।
এসব কথা কেন যে লোকে বিশ্বাস করে সেটাও আমার কাছে পৃথিবীর একটা অষ্টম আশ্চর্য জিনিস। ওরা কি দেখেনি বরদার নিষ্পাপ চোখ, মোহপাপুর মিষ্টি ব্যবহার? নিজেদের চোখে দেখেনি বড় বৌদির ভূতের খাটুনি? দেখেছে, দেখে অনেক সময়ই বলেছে বড়কে একটু সব দিকে দেখতে হবে, না হলে দেখবে কে বই কি, বলো? কিন্তু তারপরে যদি নালিশ করে সংসারের চাবিকাঠিটা বড় বৌমার হাতে, কলকাঠি সব ওই তো নাড়ছে, তবে সেটা অন্যায় হয় না? সে গতর করে করবে, বুদ্ধিতে করবে, অর্থ দিয়ে করবে, তোমাদের হাতে চাবিটি তবে থাকে কি করে? বরদা বলল, অসিত প্রতাপ যতই হোক একজন অভিজ্ঞ পুলিশ অফিসার, তার কথাটা একেবারে ফেলে দিও না। মেজদা তেড়ে উঠল, মানে তুমি তাহলে ওকে মিথ্যাবাদী হতেই শিখিয়েছ? বরদা বললে, মিথ্যের প্রশ্নই উঠছে না। আমি বলছিলাম ওকে একজন ভালো সাইকিয়াট্রিস্ট দেখাও। বলছো কি আমার ছেলে কি পাগল? তাকে কি পাগল বলতে চাইছো? শোনো অসিত, মাথা ঠান্ডা করো, মাথা গরম করার সময় এটা নয়। শুধু পাগলরাই সাইকিয়াট্রিস্টের কাছে যায় না, অনেক রকমের মানসিক বিপদ আছে। তাছাড়া তুমি তো ওকে ডাক্তার দেখাও, ওকে যেন এখন মিথ্যাবাদী বলে শাসন করতে যাও না। শাসন করব না মানে পিঠের ছল একদম আমি তুলে দেব। তার আগে শিওর হও যে ও মিথ্যে কথা বলেছে কিনা। বরদা কোনো দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কথা মেজদাকে বলতে দেখিনি। বরদা নিজের ঘরে গিয়ে বড় বৌদিকে বলল, উমা টাকা বার করো, ও না যায় আমি ডাক্তারের কাছে যাব। বৌদি বলল, না তুমি যেতে পারবে না, টাকা আমি দেব না। বরদা আহত দৃষ্টিতে চেয়ে বলল, এ কথা তুমি বলতে পারলে? এই মহা বিপদের সময় তুমি ছোটোখাটো সাংসারিক মনোমালিন্যের কথা ভেবে হাত গুটিয়ে নিচ্ছ? বৌদির চোখ ছলছল করছে। সে বলল, সুবর্ণ তুই সাক্ষী রইলি, যার ছেলে তার সিদ্ধান্তের ওপর হাত দিলে যে কি ভয়ানক অশান্তি হতে পারে তা জানি বলেই আমি বারণ করছি। কিন্তু তোর দাদা আমাকে আপাদ মস্তক ভুল বুঝছে। বৌদি আলমারির থেকে বার করে দিল টাকা। বরদা বলল, আমি তো ওকে নিয়ে যাচ্ছি না উমা, ডাক্তারকে শুধু কেসটা বলবো, মতামত নেব, কাউকে কিছু বলবার দরকার নেই। আমার প্রাণটা বড় অস্থির লাগছে গো। সত্যি বরদা যেন ধরফর করতে করতে বেরিয়ে গেল। মেজদা অবশ্য শেষ পর্যন্ত বন্ধু বান্ধবের পরামর্শে ঠিক করলো অমুকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া হবে। সকলেই বলছে কৈশোর বড় খারাপ সময়, ডাক্তার দেখিয়ে নিলে ক্ষতি কি হয়। অমু প্রত্যেক সপ্তাহে ডাক্তারের কাছে সিটিং দিতে যায়, দুবার করে। মেজদার সময় হয় না সব দিন, বেশিরভাগ দিন আমিই যাই। আমার কাজ আর কিছু না, বাইরে ওয়েটিং রুমে বসে থাকা। আধ ঘন্টা কি 45 মিনিট সময় নেন ভদ্রলোক। ইনি শুধু ডাক্তার নন, সাইকো অ্যানালিসিসও নিজেই করেন। হয়ে গেলে অমু বেরিয়ে আসে আর আমি ওকে নিয়ে বাড়ি ফিরে আসি। মাসখানেক পরে ডাক্তার আমাকে ডেকে পাঠালেন। কথাবার্তা যা হলো তা এই, ডাক্তার চন্দ্র আপনি তো অমিতাংশুর পিসি? আমি বললাম, হ্যাঁ। নিজের? বললাম, হ্যাঁ। আপনি কতদিন এদের বাড়িতে আছেন? বছর 10। আপনার ছেলের বয়স 14। আপনার ছেলে অমিতাংশু যে স্কুলে পড়তো সেখানে পড়ে না কেন? এসব প্রশ্নের অর্থ কি আমি কিছুই বুঝতে পারছিলাম না, বিরক্তও লাগছিল। এটা আমার একটা গোপন ক্ষতের জায়গা। অরুকে পাড়ার স্কুলে দিয়েছি, অর্ধেক সময় ক্লাস হয় না। পাজি ছেলেদের আখড়া একটা, পাঁচিল টপকে টপকে সব পালায়। প্রতি বছর অর্ধেক ছেলে ফেল করছে, সবাই প্রমোশন পেয়ে যাচ্ছে। এখানে আমার দেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু অরুকে যখন ভর্তি করেছি ওর মাথাটা কাঁচা ছিল একদম। অমুদের স্কুলটা দূরেও বটে, কড়াও বটে। মেজদা একটু ধরাধরি করলে হয়তো হয়ে যেত, কারণ দীপ্ত অমু দুজনেই ওই স্কুলেরই ভালো ছাত্র। কিন্তু মেজদা বা বরদা কেউই সেটা করেনি। বরদা স্কুল কলকাতায়, সেখানে ভর্তি করার প্রশ্নই ওঠে না। কিন্তু আমি আশা করেছিলাম মেজদা না হোক বরদা অমুদের স্কুলে অরুকে হয়তো ভর্তি করবার চেষ্টা করবে।
কিন্তু করল না, বরদাও না। আমি এখন বুঝি বরদা খুব ভালো, কিন্তু মাস্টারমশাই হিসাবে ও ভালো ছেলেদের জন্য যতটা দরদ অনুভব করে আর সাধারণ ছেলেদের জন্য ততটা নয়। তাছাড়া আমার সন্দেহ হয় অরুর বাবার নামটা ওরা সবার কাছে বার করতে চায় না। অরুকে পড়িয়ে শুনিয়ে অবশ্য বরদা বৌদিও তারপর তৈরি করেছে। স্কুলে সায়েন্স টিচারের কোচিংয়ে দিলে তিনি ওকে ঠিকঠাক নম্বর দেবে না, তাই না, তাই বৌদিও তারপর তাকে তৈরি করতে লাগলো। এত কথা ডাক্তারকে তো ঠিক বলা যায় না, বলার মানেটাই বা কী হয়? আমাকে চুপ করে থাকতে দেখে ডাক্তার চন্দ্র বলল, প্রাসঙ্গিকতা না থাকলে প্রশ্নটা জিজ্ঞাসা করতাম না। মাই পেশেন্ট ইজ ভেরি মাচ হার্ট। আশ্চর্য, কি বলছেন উনি? আমি বললাম, দেখুন, আমার স্বামীর রেখে যাওয়া সঞ্চয়ের উপর নির্ভর করে আমাকে না চলতে হয় অনেকটা। ওমর স্কুলে পড়াবার আর্থিক সাধ্য আমার নেই। আমার ছেলে ভর্তির সময় তত চৌখসও ছিল না, অ্যাডমিশন টেস্টেও পারেনি। এই প্রশ্ন উঠছে কেন আমি তো ঠিক বুঝতে পারছি না। ডাক্তার চন্দ্র হেসে বললেন, দেখুন পিসিমণি, আমার পেশেন্ট বহুদিন ধরে লক্ষ্য করছে বাড়ির সব ছেলে মেয়ে বড়দের কাছ থেকে এক ব্যবহার পাচ্ছে না। আপনার ছেলের স্কুল ভর্তি নিয়ে নিশ্চয়ই বাড়িতে যথেষ্ট কথা কাটাকাটি হয়েছে। আমার পেশেন্ট মনে করে আপনার ছেলেকে এবং আপনাকেও অবহেলা করা হচ্ছে। এটা একটা পয়েন্ট, কিন্তু শুধু তাই নয়, অনেক রকম পারিবারিক অবিচার, স্কুলের অবিচার, সামাজিক অবিচার ওর মনের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি করেছে বলে মনে হচ্ছে। তো কি ও কি তাই জন্যই পালিয়ে গেছিল বাড়ি থেকে? মেবি। পিসিমণি, সত্যি বলছি, ওই লোকটা সত্যি। তবে সেই লোকজন জড়ো হতে পালিয়ে গিয়েছিল কিনা, অমিতাংশ অ্যাটল ঘুষুরির পথে গিয়েছিল কিনা, বা বামুনগাছির পোল হয়ে কোনো জগদীশপুরের দিকে যায়, সেটা এখনও ঠিক বুঝতে পারেনি। বাই দ্য ওয়ে, আপনারা কি জানেন অমিতাংশ খুব ভালো ছবি আঁকতে পারে? না তো। তবে বৌদি বলে ম্যাপ ট্যাপ খুব ভালো আঁকে। বৌদির ইচ্ছে ছিল ও জিওগ্রাফি নিয়ে পড়ুক, কার্টোগ্রাফি নিয়ে পড়াশুনো করে। কে বৌদি? পেশেন্টের মা? না না, ওর জ্যাঠাই মা, বড় মা বলে। ও, ডাক্তার চন্দ্র চুপ করে গেলেন। তারপর বললেন, অমিতাংশ আমাকে একটা ছবি এঁকে দিয়েছে, ফ্রি হ্যান্ড এঁকেছে, কিন্তু একেবারে নিখুঁত ওই লোকটার ছবি। কে লোক? যে ওকে ডেকেছিল। ড্রয়ার থেকে সাদা একটা কাগজ বার করে আমার সামনে রাখলেন ডাক্তার চন্দ্র, আর আমি ভূত দেখার মতো চমকে উঠলাম। ছবিটা 11 বছর আগে নিরুদ্দিষ্ট আমার স্বামীর। ওর একটা ছবি আমার ঘরে আছে, ধুলো ময়লা পড়ে মলিন চেহারা। বছরে একদিন হয়তো হাত পড়ে তাতে, মালা কখনোও পড়ে না। যদিও আমার বিশ্বাস ও আর নেই, তবু মালা পড়াতে হাত কেঁপে যায়। তাছাড়া যে মানুষ তার স্ত্রী আর শিশুপুত্রকে পুরো সংসারের সামনে একলা অসহায় ফেলে রেখে নিজের যন্ত্রণা, নিজের অভিমানকে বড় করে দেখে পালিয়ে যেতে পারে, তার ফটোয় কি মালা পড়া সাজে? অবিকল সেই ছবিটা এঁকেছে অমু। মাথায় কাঁচা পাকা চুল, কাঁচা পাকা দাড়ি, কিন্তু ভেতরের মুখটা চিন্তা অন্তত আমার কোনো ভুল হয়নি। ও কি তবে বেঁচে আছে? সত্যিই আমাদের বাড়ির কাছে এসেছিল? অমুকে ডেকে আমার কথা জিজ্ঞাসা করতে চেয়েছিল? তা না করে ওকে ওভাবে ডেকে নিয়ে যাওয়ার অর্থটা কি? ওভাবে পালিয়ে যাওয়ারই বা অর্থ কি? ওর কি মাথার ঠিক নেই? ডাক্তার আমার মুখের ভাব দেখছিলেন। বললেন, চেনেন? আমার দিকে এক গ্লাস জল এগিয়ে দিয়ে বললেন, জলটা খেয়ে নিন, তারপর উত্তরটা দেবেন। খানিকটা কবুল করতেই বললেন, গোপন করবেন না। ডাক্তার আর উকিলকে কিছু গোপন করতে নেই, জানেন তো। গোপন করার আর আছেটা কি? তবে সেসব কথা এখন আর আমার মনে করতেও কষ্ট হয়। অফিসে টাকা তছরূপের দায়ে সাসপেন্ড হলেন।
মস্ত দায়িত্বশীল পদে কাজ। পেমেন্টের জন্য বিল সই হতে আসে অজস্র প্রতিদিন। রুটিন কাজ। গোছাগাছা ফলস বিল সই করিয়ে নিয়ে গেছে। অধস্তন অফিসারদের এত বিশ্বাস করতেন যে তার নিজের সইয়ের জায়গাটা পর পর খুলে ধরলে বিলে তাদের সই আছে কিনা দেখে নেবার দরকারও মনে করতেন না। কখনো কখনো এরা তাড়াতাড়ি নাম করে ব্ল্যাঙ্ক চেকও নাকি সই করে নিয়েছে। এসব আমি পরে শুনেছি। মুখের কথাই ছিল বিশ্বাস করে ঠকবো তাও ভালো। কেস যখন সাব জুডিস তখন কোথাও আমাদের মুখ দেখাবার উপায় ছিল না। রকম সকম দেখে ওর রোগ চেপে গেল। বলল, কারা করেছে এখন আমার কাছে দিনের আলোর মতো পরিষ্কার। তাদের আমি ধরবই। অফিস থেকে কোনো সাহায্য পাওয়ার উপায় নেই। একজন অনুগত পিয়নের সাহায্যে প্রত্যেকটা অফিসারের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ জোগাড় করল, অমানসিক পরিশ্রম আর বুদ্ধি খরচ করে। এই পর্যন্ত শোনার পর ডাক্তার চন্দ্র বললেন, ও মনে পড়েছে, সে তো সেন্সেশনাল কেস। আসামি ধরা পড়েনি। পিকে দত্ত বেনিফিট অফ ডাউটে মুক্তি পেলেন। আচ্ছা, সেই কেসটা? আমি বললাম, আসামি ধরা পড়েছিল। প্রতীক দত্ত বেনিফিট অফ ডাউটে মুক্তি পাননি, বেকসুর খালাস পান। তার অধস্তন 3 জন অফিসার এক সাপ্লাইয়ের সঙ্গে মিলে বেশ কিছুদিন ধরে এইভাবে টাকা মারছিল। তাদের শেষ পর্যন্ত এই প্রতীক দত্তই ধরিয়ে দেয়। প্রত্যেকে 7 বছর সশ্রম কারাদণ্ড হয়েছিল। কিন্তু ডক্টর চন্দ্র, আপনি যেমন কেসটার সম্পর্কে ভুল তথ্য জানেন, বিশ্বশুদ্ধ লোকও তেমনিই জানে। কেন জানেন? খবরের কাগজের গাফিলতি। যতদিন একটা পদস্থ মানি লোককে টেনে মাটিতে নামাবার সুযোগ ছিল, তার নাম কলঙ্কিত করবার সুযোগ ছিল, ততদিন রগে সংবাদগুলো তেল মশলা ঢেলে পরিবেশন করেছে। তারপরের কথা আর কিছু লেখেনি, কিছু না। কাজে আপনার মতো সবাই অর্ধ সত্যটাই জানে। ডাক্তার চন্দ্রর মুখে একটা দুঃখসূচক শব্দ করলেন। উনি আমার দিকে সোজা তাকিয়ে আছেন। আমি বললাম, আর আজ আপনার ব্যবহার যা, 11 বছর আগে গোটা সমাজের ব্যবহারও অবিকল তাই ছিল। আমাদের নিজেদের লোকেরা, আমার এবং আমার স্বামীর বাবা ভাই কেউ বিশ্বাস করেনি যে সে নির্দোষ। বেকসুর খালাস পাবার পরও তার সঙ্গে আপনজনদের ব্যবহারে দ্বিধা, অবজ্ঞা, অবিশ্বাস মিশেছিল। উকিল বলেন, এইবার আপনি সরকারের নামে মানহানির মামলা করুন মিস্টার দত্ত। উনি চুপ করেছিলেন। অপরাধীদের ধরতে ওর সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেছিল। আর অপরাধীরা যে তার ভাইয়ের মতো ঘনিষ্ঠ বন্ধুর মতো ছিল, এই চেতনা, এই বিশ্বাসঘাতকতা তার রাতের ঘুম কেড়ে নিয়েছিল। কেসটা মিটে যাবার পরও, আর তারপর একদিন শেষ রাতে এই অসহনীয় সামাজিক নির্যাতন সইতে না পেরে উনি নিরুদ্দেশ হয়ে যান। ডক্টর চন্দ্র বললেন, এক্সট্রিমলি, সত্যি খুবই ইন্টারেস্টিং। তার মানে বোঝাই যাচ্ছে যে উনি বেঁচে আছেন, আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন। অমিতকে হয়তো নিজের ছেলেই ভেবেছেন। কেন বাড়িতে আসেননি? বাড়ির কাছাকাছি কোথাও বসে ওর সঙ্গে কথা বলেননি? ব্যাপারটা বোঝা যাচ্ছে না। নিশ্চয়ই তার কোনো সঙ্গত ব্যাখ্যা আছে। তাহলে আপনারা নিশ্চিন্ত হয়ে যান, ইটস নট আ কেস অফ হ্যালুসিনেশন। যদি একটা কথা আমি আপনাদের বলবই ডাক্তার হিসাবে, যে অমিতাংশ ছেলেটা একেবারে স্বাভাবিক নয়, একটু বেশি স্পর্শকাতর। ও পরিবারের এবং তার বাইরের বৃহত্তর সামাজিক গণ্ডির সব সমস্যা নিয়েই ভেতরে ভেতরে খুব উদ্বিগ্ন। তাছাড়া ও নিজে যা হতে চায় তা ওর প্রিয়জনেরা ওকে হতে দিচ্ছে না। এই সমস্যাগুলো ওর রয়েছে। আপনারা ওর সম্পর্কে একটু সাবধানে চলবেন। কি হতে চায়? আমি জিজ্ঞাসা করলাম। সম্ভবত পেইন্টার বা আর্কিটেক্ট। ডাক্তারবাবুর কথা শেষ হলে তার 150 টাকা পারিশ্রমিক টেবিলে রেখে এয়ার কন্ডিশনের বাইরে বেরিয়ে এলাম। সপ্তাহে 2 বার 150 করে 300, তার মানে মেজদার মাসিক খরচ হলো 1200 ডাক্তারের ফি বাবদ। এছাড়া
ব্রেন স্ক্যান, ইইজি ইত্যাদির জন্য আলাদা খরচ তো হয়েইছে। ওয়েটিং রুমে ঢুকতেই এক ঝলক গরম হাওয়া লাগলো। অন্ধকার বাইরে। ওমু ছিল শেষ পেশেন্ট। শূন্য ঘরে জানলার ধারে দাঁড়িয়ে ও বাইরের দিকে তাকিয়েছিল। বললাম, ওমু আয় রে, হয়ে গেছে। ওমু আমার চোখে চোখ রেখে বলল, পিসিমণি আজ এত দেরি করলে? আজও ডাক্তার 150 টাকায় নিলেন? আমি হেসে বললাম, 0.5 ঘন্টা তোর সঙ্গে, 0.5 ঘন্টা আমার সঙ্গে, কাবার করতে হলে ফিটা তো একটু বেশি লাগবেই বল। ওমর মুখে একটা তীব্র প্রতিবাদ ঝলস উঠল। পরক্ষণে খুব মোলায়েম গলা বলল, পিসিমণি ঠিক করলাম আমি ডাক্তারই হব। কেন রে? এত রোজগার দেখে? তাই একজনও যদি রোগীকে টাকা ম্যানুফ্যাকচার করবার যন্ত্র বলে না ভাবে, আস্তে আস্তে তার থেকে একটা আন্দোলন ছড়িয়ে পড়বে না? তা জানি না, কিন্তু ওর এই সিদ্ধান্তে ওর বাবা খুব খুশি হবে না। ডাক্তারের দাঁড়াতে উপার্জন করতে অনেক বছর লেগে যায়। সে তুলনায় একজন ইঞ্জিনিয়ার অনেক তাড়াতাড়ি উপার্জন করতে সক্ষম হয়। কিন্তু আর চোখে ওর মুখের দিকে তাকিয়ে দেখি ওর মুখের সেই ধন্দ লাগা বোকা বোকা উদাস ভাবটা একদম চলে গেছে। আমি জানি ডাক্তার চন্দ্র সিদ্ধান্ত ঠিক নয়। ওমু যার ছবি এঁকেছে তাকে ওর মনের গোপন ইচ্ছে থেকেই এঁকেছে। তাকে ও সত্যিই দেখতে পারে না। প্রতীক দত্ত সুইসাইড নোটটা যে আমি পেয়েছিলাম ঠিক 11 বছর আগে সে আমায় লিখে জানিয়েছিল সমস্ত জীবন তার কাছে বিস্বাদ হয়ে গেছে। সে আত্মহননের পথ বেছে নিল। হিমালয়ের দুর্গম প্রদেশে গিয়ে সে বহু ফুট নিচুতে ঝাঁপ দিয়ে প্রাণ নষ্ট করবে। আমরা কেউ তার দেহ পাব না। বুঝলাম তোমার যন্ত্রণাটা, বুঝলাম তোমার সঙ্গে সঙ্গে যে আমিও সে যন্ত্রণা সমানে ভোগ করেছি। তোমাকে সান্ত্বনা আর সাহস যোগাবার জন্য আমি প্রাণপণ করেছি। কিন্তু প্রতীক এভাবে পালিয়ে যাওয়ায় তোমার সারা জীবনের সততার ইতিহাসটা মিথ্যে হয়ে গেল। সত্যকে প্রতিষ্ঠা করতে হলে যে শেষ পর্যন্ত রুখে যাওয়াই চাই। সত্য যার হাতের অস্ত্র, সে কেন কাপুরুষের মতো স্ত্রী পুত্রকে তার নিজের পরিত্যাগ করা সমাজের হাতে ফেলে রেখে চলে যাবে? তাই তুমি নিরুদ্দিষ্ট, পথভ্রষ্ট। তুমি আমাদের প্রতি প্রাথমিক কৃত্য করনি, আমিও তোমার শেষকৃত্য করিনি। কিন্তু আমার আশা পূর্ণ হয়েছে। ওমু পালিয়ে গেছিল। তার পরিণত কৈশোরের স্পষ্ট সরল দৃষ্টি দিয়ে গোটা সমাজখানার চেহারা দেখে ভয়ে বৃত্তৃষ্ণায় পালিয়ে গেছিল। ভেবেছিল তার পিসেমশায়ের পথটাই একমাত্র পথ। ও তো ওই নিরুদ্দেশের গল্পটাই জানে। পালিয়েও ছিল, কিন্তু ওমু ফিরে এসেছে। এমনি করেই দীপ্ত, অরু, মহুল, পাপুল সবাই যে যার পলায়নের জায়গা থেকে যদি ফিরে আসে, আমরা যারা নিরুদ্দিষ্ট আর আমরা যারা হারিয়ে গেছি ক্রমাগতই হারিয়ে যাচ্ছি। আমি, মেজদা, বড়দা, মেজ বৌদি, বড় বৌদি, মা, ডাক্তার চন্দ্র, সেই সব সাংবাদিক যারা স্টেট ভার্সাস প্রতীক দত্তর মামলার অসম্পূর্ণ সত্যটাকে বিবরণে ছেপেছিল, এই সবাইকে এমনকি আত্মঘাতী প্রতীক দত্তকেও ফিরিয়ে আনবার দায়িত্ব যদি এই অমিতাংশুরা নেয়। এই সুন্দর গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, প্রিয়জনকে শেয়ার করো। আর যারা এখনও নতুন আমাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো আর অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।